নমস্কার। শাশ্বতী সিনহার সাপ্তাহিক গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। গত শনিবার দেবারতী মুখোপাধ্যায়ের লিলি বড় গল্পটি পড়েছিলাম। এবারে ওই গল্প সংকলনেরই দ্বিতীয় গল্প ভীমরতী। গল্প পড়া ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কোন গল্প, কেমন গল্প আপনাদের পছন্দ, আর একটা লাইক দেবেন। শুরু করি। দেবারতী মুখোপাধ্যায়ের ভীমরতী। নিশুতি রাত, সময় দ্বীপ্রহর। বাড়ির প্রায় পেছন থেকে শুরু হয়ে যাওয়া দুর্ভেদ্য জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক উত্তরোত্তর বেড়ে চলেছে। এই ঘরে সাবেক আমলের দামি কাঠের ভারী জানলা হলেও তাতে ছোট ছোট ফাঁক ফোকর রয়েছে। সেখান দিয়ে ঢুকে আসা মৃদুমন্দ বাতাসে ঘরের পর্দাগুলো তীর তীর করে কাঁপছে। থাকো গোপাল চৌধুরী গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। আচমকা তিনি ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসলেন। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মুখে যে বিরক্তি এসে জমা হয় তা তার অভিব্যক্তিতে নেই, বরং আলো আঁধারিতে তার মুখে খেলা করছে অদ্ভুত এক আতঙ্ক। কেন যে তার ঘুমটা ভাঙল? থাকো গোপাল প্রথমে ঠাহর করতে পারলেন না। কোথাও কোনো শব্দ হয়নি, শরীরেও কোনো অস্বস্তি নেই। তিনি হাতড়ে হাতড়ে পালঙ্কের একপাশের টেবিলে রাখা জলের গ্লাসটা মুখের কাছে তুলে এনে ঢকঢক করে কিছুটা জল খেলেন। তারপর একটু ধাতস্থ হয়ে ফ্যাঁসফেঁসে গলায় ডাকলেন, অনন্ত, অনন্ত। অনন্ত চৌকাঠের বাইরেই দালানে শুয়েছিল। কর্তাবাবুর রাতে কোনো কিছু দরকার হতে পারে, সেই জন্য সে ওখানেই গামছা পেতে শুয়ে থাকে। সে ধর্মড়িয়ে উঠে ঘরে এলো। আঁকে কর্তাবাবু? থাকো গোপালের কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হয়েছে। হাতের চেটো দিয়ে সেটা মুছে তিনি বললেন, আর 3টে দিন অনন্ত। অনন্ত বলল, কর্তাবাবু আপনি সেই একই কথা ভেবে যাচ্ছেন? এই এত বড় ব্যারাম থেকে উঠলেন, এসব ভাবলে তো আপনার আরও শরীর খারাপ হয়ে যাবে। দিদিমণি ওই জন্য আরও বেশি বেশি চিন্তা করছেন। থাকো গোপাল যেন শুনতেই পেলেন না। দূরে টিম টিম করে জ্বলা নাইট ল্যাম্পটার দিকে আনমনে তাকিয়ে বললেন, দেবযানী কিছুতেই কথা শুনল না। কাল সকালেই সূর্যনারায়ণ আসছে। শাস্ত্রীমশাই ঠিকই বলেছেন রে, এখন আমার উভয় সংকট। তা আসছে এ তো ভালো কথা কর্তাবাবু। নাতিবাবু একদিন বাদে দাদুর বাড়ি আসছে, এ তো বড্ড আনন্দের কথা। দিদিমণি নাতিবাবুকে পাঠাচ্ছে, ঠিকই তো করছে। সরকার মশাইও তো সেটাই বলছিলেন। অনন্ত বলল, তোরা খালি একটা দিকই ভেবে চলেছিস অনন্ত। চাপা গলায় গর্জে উঠলেন থাকো গোপাল, আমার দিকটা তো ভাবছিস না? অনন্ত হাত জোড় করে বলল, আগে ভাবি বাবু, সব সময়েই ভাবি। তাই তো এত বছর ধরে আপনার সব কাজে পাশে। থাম, বড্ড কথা বলছিস আজকাল। ভালো করে শুনে রাখ, যতদিন সূর্য থাকবে তুই চোখে চোখে রাখবি। শঙ্করকেও বলেছি যেন বেশি বাড়াবাড়ি না করে। এক মুহূর্ত দম নিলেন থাকো গোপাল। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। বাঁ হাতে একটা মাঝারি মাপের ট্রলি আর পিঠে রুকস্যাক নিয়ে অর্ক যখন বোলপুর স্টেশনে নামল, তখন ঘড়ির কাঁটা দুপুর পেরিয়ে বিকেলের দিকে ছুটছে। গোটা স্টেশনটা প্রায় নিঝুম হয়ে রয়েছে। এদিক ওদিক গামছা পেতে শুয়ে থাকা কয়েকজন কুলি, ইলেকট্রিক তারের পোস্টে অলসভাবে ঝুলে থাকা 2-3টে কাক ছাড়া বলতে গেলে কেউ কোথাও নেই। এমনকি খাবারের বা বইয়ের স্টলগুলোর ঝাঁপও বন্ধ। মা প্রথমে বলে দিয়েছিলেন দাদুর পাঠানো গাড়ি স্টেশনের বাইরেই অপেক্ষা করবে, কিন্তু ট্রেন যখন গুসকরা স্টেশন ছাড়ছে ঠিক সেই সময়ই মা আবার ফোন করলেন, তুই কোথায়? এই তো ট্রেন গুসকরা ছাড়ল, ইন্টারনেটে দেখলাম আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। অর্ক ঝালমুড়ির ঠোঙা থেকে এক মুঠো মুড়ি মুখে পুরে বলেছিল, শোন, শঙ্কর কাকা ফোন করেছিলেন,
তোকে নিতে যে গাড়িটা আসছিল সেটা হঠাৎ মাঝপথে বিগড়ে গিয়েছে। ইঞ্জিনের গন্ডগোল, সারাতে সময় লাগবে। রোদ্দুরের মধ্যে তুই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? তার চেয়ে বাসে চেপে চলে যেতে পারবি কি? অর্কর মেজাজটা এমনিতেই তিরিক্ষি হয়েছিল, এবার বিরক্তিতে ও প্রায় খিচিয়ে উঠল। ধুর, কোনো মানে হয়? এই জন্য আমি আসতে চাইছিলাম না, তুমি সেই জোর করে পাঠালে। দাদুর এমনিতেই ইচ্ছে ছিল না আমি আসি, সেই জন্য ইচ্ছে করে গাড়িটাও খারাপ করে দিল। ছি অর্ক! ট্রেনের আওয়াজ ছাপিয়ে মায়ের তিরস্কার শোনা গেল। গুরুজনদের সম্পর্কে এই ধরনের কথা বলতে আছে? এত বড় হয়ে গেছিস আর এই সব শিখছিস? বাবা তোর অসুবিধার কথা ভেবেই দোনমনা করছিলেন, না হলে নাতি ওর কাছে গিয়ে কটা দিন থাকবে আর উনি তা চাইবেন না, তা কখনো হয়? এখন এই দুপুর রোদে স্টেশন চত্বর থেকে বেরোতে বেরোতে মায়ের কথাগুলো মনে পড়তেই ওর আবার বিরক্ত লাগলো। এখানে আসার যে ওর একেবারেই ইচ্ছে ছিল না তা নয়, জ্ঞান হওয়া স্তক কখনোই ও দাদুর বাড়িতে আসেনি। আর শুধু তাই নয়, মায়ের কথা অনুযায়ী শহুরে কোলাহল ছাপিয়ে এমন নিটোল গ্রাম নাকি কখনো ও দেখেনি। কথাটা মিথ্যে নয়, অর্ক ছোটবেলা থেকেই খাস কলকাতার সল্টলেকে মানুষ। ওর বাবার তিনকুলে কেউ নেই। ছোট থেকে তিনি বড় হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের এক অনাথ আশ্রমে। ভালো ছাত্র হওয়ার সুবাদে স্কুল কলেজ পেরিয়ে ভালো চাকরি পেয়েছিলেন বাবা। সল্টলেকে বাবার কোয়ার্টারেই ওরা থাকে। তবে মার কাছে ছোট থেকেই ও গল্প শুনত মায়ের বাবা নাকি বীরভূমের এক প্রাচীন গ্রামের মস্ত জমিদার। আগের সেই জমিদারি না থাকলেও রাঙামাটি মাখানো সেই গ্রামে সবাই নাকি ওর দাদু থাকো গোপাল চৌধুরীকে খুব মানে। তবে সেই মানাটা কতটা অন্তরের ভক্তি শ্রদ্ধা থেকে আর কতটা ভয় থেকে তা অবশ্য অর্ক জানে না। সাবেক সেই জমিদার বাড়ির ঠাকুর দালান, নাচমহল, পায়রার খোপের মতো ঘুলঘুলি বারান্দার গল্প ছোট থেকে মার কাছে ও এত শুনেছে যে নিজের অজান্তেই মনের মধ্যে সেই জমিদার বাড়ির ছবি আঁকা হয়ে গিয়েছিল। ছোটবেলায় মাকে ও প্রায়ই প্রশ্ন করত, আমার সব বন্ধুরা ছুটি পেলেই তো দাদুর বাড়ি যায় মা, আমরা কেন যাই না? চলো না মা, এবারের গরমের ছুটিতে যাই। মা প্রথমে কোনো উত্তর দিতেন না, চুপ করে থাকতেন। তারপর বারংবার পীড়াপিড়িতে বলতেন, দাদু তো এখন খুব ব্যস্ত অর্ক, তুমি বড় হও, তারপর তোমাকে নিয়ে যাব। বড় হয়েছে অর্ক, কিন্তু ছোটবেলার মতো সে আর দাদুর বাড়ি যাওয়ার বায়না ধরে না। সে এখন বুঝেছে থাকো গোপাল চৌধুরীর মতো আত্মম্ভরী স্বার্থপর মানুষের সংস্রবে না যাওয়াই ভালো। মা ফোনে বলে দিয়েছিলেন স্টেশন থেকে বেরিয়ে কোথা থেকে বাস ধরতে হবে। সেই মতো ও কিছুটা হেঁটে বাস স্ট্যান্ডে পৌঁছালো। সেখানেও লোকজন বিশেষ নেই, শুধু মাঝারি মাপের লজ্জরে দুটো বাস দাঁড়িয়ে আছে আর পাশের গুমটিতে কাঁধে টিকিটের ব্যাগ ঝুলিয়ে বসে আছে কয়েকটা লোক। অর্ক পায়ে পায়ে এগিয়ে গেল। দাদা, সিঙ্গি যাওয়ার বাস কোনটা? একজন কন্ডাক্টর ওর দিকে তাকালো। কোন সিঙ্গি, অজয়ের এপাশে না ওপাশে? অর্ক ঘাবড়ালো না, মা ওকে আগে থেকেই সব বুঝিয়ে দিয়েছিলেন। এই তল্লাটে দুটো সিঙ্গি বলে গ্রাম আছে, একটা অজয় নদীর এপারে, অন্যটা ওপারে। নদীর ওপারে সিঙ্গি বর্ধমান জেলার এক বর্ধিষ্ণু গ্রাম। অর্ক সদ্য বাংলায় এমএ পরীক্ষা দিয়ে এসেছে। ওই সিঙ্গি যে মধ্যযুগীয় কবি কাশিরাম দাসের জন্মস্থান তাও ভালো করেই জানে, কিন্তু ও ওই সিঙ্গিতে যাবে না, যাবে নদীর এপারের সিঙ্গিতে, সেটা বীরভূম জেলাতেই পড়ছে। ও বলল, এপারের সিঙ্গি, রাস্তায় ইতন্ডা গ্রাম পড়বে, সেখানেই নামব। বাস ছাড়তে প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল। ততক্ষণে ও জানালার ধারে বসে এক দফা ঘুমিয়ে নিয়েছে। হঠাৎ ঝাঁকুনি দিয়ে বাসটা চলতে শুরু করতেই ওর হঠাৎ মনে হলো, আচ্ছা সত্যিই কি দাদু ওকে দেখে খুশি হবেন? এমনিতে তো অনেকবার বারণ করেছিলেন আসতে, যেমন প্রতিবারই করেন, কিন্তু স্ট্রোকের খবর পেয়ে মা এবার আর কিছুতেই শুনলেন না, জোর করে অর্ককে পাঠালেন। সত্যি
আশ্চর্য মানুষ এই থাকো গোপাল চৌধুরী, অর্ক নিজের মনেই ভাবতে লাগলো। সামান্য একটা কুসংস্কারের বশবর্তী হয়ে ভদ্রলোক 25 বছর নিজের একমাত্র মেয়ের সঙ্গে দেখা পর্যন্ত করলেন না, এমনকি অর্কের জন্মের পরেও দেখতে আসেননি। অথচ প্রতিটা বছর পুজো আর পয়লা বৈশাখে নিয়ম করে বীরভূমের ইতন্ডা গ্রাম থেকে নতুন জামাকাপড় পৌঁছে যায় অর্কদের কোয়ার্টারে। ছোটবেলায় ইতন্ডার জমিদার বাবুর গাড়ি এক রাশ উপহার নিয়ে কোয়ার্টারের সামনে ঢুকতে দেখলেই অর্কর মনটা আনন্দে নেচে উঠত। শিশুসুলভ উচ্ছলতায় ওই তো দাদুর গাড়ি এসেছে, দেখি আমার জন্য কি কি এনেছে বলতে বলতে ও ছুটে যেত গাড়ির কাছে। কিন্তু একটু বড় হওয়ার পর থেকে গাড়িটা দেখলেই ওর যে শুধু রাগ হতো তাই নয়, ছিঁড়ে খুঁড়ে দিতে ইচ্ছে হতো উপহারগুলোকে। নিজে কখনো না এসে বছরে 2 বার ওই টাকার গরম দেখানোটাকে অত্যন্ত খেলো মনে হতো ওর। ও যখন ক্লাস 11-এ পড়ে তখন দাদুর গাড়ির ড্রাইভার এসে ওর হাতে তুলে দিয়েছিল সদ্য দোকান থেকে কিনে আনা ঝকঝকে একটা ল্যাপটপ। জাগতিক মোহের ঊর্ধ্বে উঠে অর্কর আত্মাভিমান বরাবরই প্রবল। একেই সেই সময় ও রাগে ফুঁসছিল, মাধ্যমিক শেষে হাজার বায়না সত্ত্বেও দাদুর নিষেধে মা ওকে গ্রামের বাড়িতে নিয়ে যাননি। তার ওপর এই নাটক ও আর সহ্য করতে পারেনি, ল্যাপটপটা সজোরে আছড়ে ফেলেছিল মাটিতে। কেটে কেটে বলেছিল, থাকো গোপাল চৌধুরীকে গিয়ে বলে দেবেন নামি দামি গিফট পাঠালেই শুধু দাদুর কর্তব্য হয় না, দাদু হতে গেলে স্নেহ ভালোবাসা এগুলোরও প্রয়োজন আছে। কথাটা বলেই ও চলে গিয়েছিল নিজের ঘরে। ওর আকস্মিক এই দুর্ব্যবহারে বাবা মা যতটা না ক্ষুব্ধ হয়েছিলেন তার চেয়ে হয়েছিলেন অনেক বেশি অবাক। অর্ক শান্ত ছেলে, সে চট করে মাথা গরম করে না। সেদিন রাতেই বাবা ওকে বলেছিলেন ইতন্ডার জমিদার বাড়ির সেই আশ্চর্য অভিশাপের কথা, যা বয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। থাকো গোপালের মতো বংশের প্রতিটি পুরুষ নিজের অজান্তেই বংশ বিস্তারের সঙ্গে সঙ্গে জিইয়ে রাখছেন সেই অভিশাপকেও। কন্ডাক্টর এসে টিকিট চাওয়াতে অর্কর সম্বিত ফেরে। হাতে ধরে 20 টাকার নোটটা সামনের দিকে বাড়িয়ে দেয়ও। একটা ইতন্ডা, কতক্ষণ লাগবে পৌঁছতে? কন্ডাক্টর জবাব দেয়, বোলপুর থেকে 20 কিলোমিটার রাস্তা। বেশিক্ষণ লাগার কথা নয়, কিন্তু রাস্তা এত খারাপ। ইতন্ডা গ্রামের ইতিহাস অর্ক শুনেছিল বাবার কাছে। ওর বাবা পুরাতত্ত্ব বিভাগের অফিসার। তিনিই বলেছিলেন, তোর দাদু যে গ্রামের জমিদার সেই ইতন্ডা গ্রামের নামটা কোথা থেকে এসেছে বলতো? অর্ক মাথা নেড়ে বলেছিল, তা তো জানি না। মা বলেছিলেন ইতু পুজো বলে কি একটা পুজো হয় গ্রামে, সেই ইতু পুজো থেকেই কি ইতন্ডা? বাবা হেসে মাথা নেড়েছিলেন, ধুর, ইতন্ডা নামটা এসেছে ইস্ট ইন্ডিয়া থেকে। অর্ক তো অবাক। ইস্ট ইন্ডিয়া মানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে ব্রিটিশ শাসন শুরু করেছিল, সিরাজদৌল্লার সঙ্গে পলাশির যুদ্ধ করেছিল? ইয়েস, বাবা বলেছিলেন। এখন অজয় নদী সরে ওদিকে প্রায় সিঙ্গি গ্রামের দিকে চলে গেছে, কিন্তু আজ থেকে 200-250 বছর আগে অজয় ইতন্ডা গ্রামের একদম পাশ দিয়েই বয়ে যেত। তখন সাহেবরা বড় বড় জাহাজে করে ইতন্ডা গ্রামে আসতো বাণিজ্য করতে। নীল চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল গ্রামটা। 18 রকম পেশার 18টা পাড়া নিয়ে গম গম করত ইতন্ডা। কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে অজয় নদী তার গতিপথ সরিয়ে নিয়ে আসতেই বর্ধিষ্ণু ইতন্ডা কৌলিন্য হারায়। অর্ক মন দিয়ে শুনছিল। বাবা থামতেই বলে উঠেছিল, এখন কেমন গ্রামটা? আমি তো ওই একবারই গেছি তোর মাকে বিয়ের সময়, সেই জৌলুস বা ঠাটবাট কিছুই চোখে পড়েনি, বাবা বলেছিলেন। অর্ক যখন ইতন্ডা গ্রামে পৌঁছল তখন সূর্য প্রায় অস্ত যায়। গোটা গ্রামে একটাই মাত্র সরু পিচের রাস্তা। দুপাশের ধান ক্ষেতের মাঝ দিয়ে সেটা এঁকে বেঁকে চলে গেছে বহু দূর। সেই রাস্তা থেকে শাখা প্রশাখার মতো আবার লাল মাটির কাঁচা পথ নেমে গেছে
দুপাশে। মার কথা মতো নেমেই ও শঙ্কর দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখল। শঙ্কর দাদুর পুরো নাম শঙ্করনাথ সরকার। ওরা আসলে ইতন্ডা গ্রামের জমিদার বাড়ির বংশানুক্রমিক নায়েব ছিলেন, কিন্তু এখন দাদুর বন্ধুস্থানীয়। জমিদার বাড়ির পাশেই তার বাড়ি। দিনে দুবেলা নাকি এখনও গল্প করতে আসেন ঠাকুর গোপাল চৌধুরীর সঙ্গে। বেশ কয়েকবার ষান্মাসিক ভেট নিয়ে তিনিও গিয়েছেন অর্কদের সল্টলেকের কোয়ার্টারে। শঙ্কর দাদু মানুষটা ভালো, বয়স 70-এর ওপরে হলেও বেশ শক্ত সমর্থ, পরিপাটি গোছের। অর্ককে দেখেই তিনি এক গাল হাসলেন। আরে ইয়াং ম্যান, ওয়েলকাম টু ইতান্ডা। দেবযানী ফোন করেছিল, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। অর্ক মৃদু হেসে প্রণাম করল। ভালো আছেন দাদু? আরে থাক থাক, এসব আবার কেন? শঙ্কর দাদু হাঁ হাঁ করে উঠলেন। তোমরা শহরের ছেলে, এসব চল এখনো আছে? বেশ বেশ। শঙ্কর দাদু একটা পেল্লায় রিক্সা এনেছিলেন, সাধারণ রিক্সার চেয়ে অনেকটা বড় আর আরামদায়ক। দেখলেই বোঝা যায় বিশেষভাবে বানানো। অর্ক শঙ্কর দাদুর পাশাপাশি রিক্সায় উঠে বসল। দাদু এখন কেমন আছেন? এখন অনেকটা ভালো, তবে ডাক্তার পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। রক্তের চিনিটা বেশ বেড়েছে। শঙ্কর দাদু যেতে যেতে বললেন, তোমাকে দেখবেন বলে সকাল থেকে উতলা হয়ে রয়েছেন। ওকে খুশি করার জন্য এই নির্জলা মিথ্যেটা শুনে অর্কর সাময়িক ভালো হওয়া মেজাজটা আবার খিচড়ে গেল। মা ওকে ইতন্ডায় পাঠাতে চান বলে গত কয়েকদিন ধরে ফোনে দাদুর সঙ্গে মার বাদানুবাদ চলছিল। সেটা কি শঙ্কর দাদু জানেন না, নাকি জেনেও না জানার ভান করছেন? এই তো আজ সকালেও ও যখন বাড়ি থেকে রেডি হয়ে বেরোচ্ছে, তার আগে মা ফোন করেছিলেন দাদুকে। ফোনের ও প্রান্ত থেকে দাদুর গম্ভীর গমগমে গলা ও স্পষ্ট শুনতে পেয়েছিল। তোমাকে এতবার বললাম, তবু তুমি শুনলে না দেবযানী। সেই ওকে পাঠাচ্ছ। যদি অঘটন কিছু ঘটে যায়, তুমি সেই দায় নেবে তো? মা মিনমিন করে বলার চেষ্টা করেছিলেন, আমি তো যাচ্ছি না বাবা। অর্ক তো তোমার একমাত্র নাতি। তোমাকে একবারও চোখের দেখা দেখবে না? দাদু একটুও না নরম হয়ে বলেছিলেন, ভুলে যেও না দেবযানী, বিপ্রদীপের সঙ্গে তোমার বিয়ের শর্ত কিন্তু এটাই ছিল যে বিয়ের পর তোমাদের কারুর সঙ্গেই আমি কখনো দেখা সাক্ষাৎ করব না। মা তবু মৃদু কণ্ঠে অনুযোগ করছিলেন, না মানে অনেক দিন তো হলো। সকালের সেই কথোপকথন মনে পড়তেই মায়ের ওপর রাগটা অর্কর আবার ফিরে এলো। এভাবে অবাঞ্ছিত অনাহুতের মতো আসার কোনো মানে হয়? 80 বছর বয়স হতে চলল লোকটার। এই বয়সেও যার বাঁচার এত তীব্র আকাঙ্ক্ষা, যার এত পার্থিব লোভ, তার প্রতি কি করে শ্রদ্ধা আসবে অর্কর? বহু বছর আগে ক্লাস 11-এ ল্যাপটপ ভেঙে ফেলার সেই দিনে অনেক রাতে বাবা এসে বিছানায় ওর পাশে বসেছিলেন। ও তখনও ঘুমোয়নি, গোঁজ হয়ে পড়েছিল। বাবা ওর মাথায় হাত বুলোতে বুলোতে বলেছিলেন, অর্ক, ইতন্ডার চৌধুরী পরিবারের ওপর প্রায় 150 বছরের এক অভিশাপ আছে। অন্তত তোর দাদু তাই বিশ্বাস করেন। মনে মনে রেগে থাকলেও ও তখন কৌতূহলী হয়ে পড়েছিল। 150 বছরের অভিশাপ মানে? আমি তোর মার কাছ থেকেই পুরোটা শুনেছি। তোকে তো বলেইছি ইতন্ডা কত প্রাচীন গ্রাম। 150 বছর আগে এক তান্ত্রিক সেই সময়ের চৌধুরী পরিবারের কর্তাকে খুব হেনস্থা করেছিলেন। হেনস্থা করেছিলেন বলতে? অর্ক অবাক হয়েছিল। তখন সিপাহী বিদ্রোহের সময় সারা দেশে প্রথমবারের জন্য মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে। সিপাহীরা যে বিদ্রোহ শুরু করেছিল, সেই আঁচ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। তুই তো নিশ্চয় জানিস, দেশীয় জমিদাররা ব্রিটিশদের পৃষ্ঠপোষকতা করত। ব্রিটিশ বণিকরা ইতন্ডা গ্রামকে ঘাঁটি করে তাদের বাণিজ্য চালাচ্ছে বলে ওই গ্রামের তখন ক্রমশ শ্রীবৃদ্ধি হচ্ছে। সেখানে চৌধুরীদের মতো জমিদাররা তো ব্রিটিশদেরই সমর্থন করবে। যিনি সেই সময় জমিদার ছিলেন,
নামটা তোর মা বলতে পারবে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। ইতন্ডা গ্রামে লুকিয়ে থাকা কয়েকজন বিদ্রোহী সিপাহীকে সোজা তুলে দিয়েছিলেন ইংরেজদের হাতে। ওর নাম ছিল নিত্যবিনোদ চৌধুরী। মা কখন ঘরে ঢুকেছিলেন ওরা দুজনেই খেয়াল করেননি সেদিন। অর্ক জিজ্ঞাসা করেছিল, ইতন্ডায় কি আর্মি ক্যাম্পও ছিল নাকি? না না, ওই কজন সিপাহী ব্যারাকপুর ছাউনি থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল ইতন্ডায়, বাবা বলেছিলেন। তারপর? এবার বাবার হয়ে মাই উত্তর দিয়েছিলেন। তখন গ্রামের বাইরের জঙ্গলে থাকতেন এক দাপুটে তান্ত্রিক। তিনি সিপাহীদের সমর্থনে গ্রামের জমিদারকে বোঝাতে আসেন যে প্রজাপালক হিসেবে জমিদারের উচিত দেশের মানুষকে সমর্থন করা, তাদের পাশে দাঁড়ানো। বিদেশি বণিকদের এই সাম্রাজ্য বিস্তারের গ্রাসে প্রশ্রয় দিলে তা পরে বুমেরাং হয়ে ফিরে আসবে। কিন্তু ওই জমিদার তখন তান্ত্রিককে গুরুত্ব তো দেনই, উল্টে নিজের ছেলের সামনে তাকে চরম অপমান করেন। শুনতে শুনতে অর্ক কখন যেন মুদ হয়ে গিয়েছিল। তারপর কি হলো? মা একটা নিঃশ্বাস ফেলে বলেছিলেন, ওই তান্ত্রিক তখন প্রচণ্ড রেগে গিয়ে নিত্যবিনোদ চৌধুরীকে অভিশাপ দেন, ছেলের সামনে তুই আমায় এইভাবে অপমান করলি, এই ছেলেই তোকে হত্যা করবে। শুধু তাই নয়, তোদের এই চৌধুরী পরিবারের প্রতিটা পুরুষ মারা যাবে তার নিজের উত্তরপুরুষের হাতে। নিত্যবিনোদ তখন ভয় পেয়ে যান, তান্ত্রিকের পা ধরে কাকুতি মিনতি করতে থাকেন। কিন্তু শত অনুরোধ উপরোধেও সেই তান্ত্রিক নরম হননি। শেষে বলেছিলেন, এই অভিশাপ সেদিনই শেষ হবে যেদিন কোনো অপুত্রক জমিদার এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হবেন। তখন নিত্যবিনোদ কী করলেন তা জানি না অর্ক। নিত্যবিনোদ তার বছরখানেকের মধ্যেই মারা যান। তার ছেলেই নাকি টাকা পয়সা নিয়ে কিছু বাদানুবাদের সময় তার কপালে সোজা গুলি চালায়। মা এক মুহূর্ত থেমেছিলেন। সেই শুরু। তারপর থেকে এই 150 বছরে চৌধুরী বাড়ির প্রত্যেকটা জমিদারের মৃত্যুর কারণ হয়েছে তার নিজের ছেলে। দাঁড়াও দাঁড়াও, অর্ক উত্তেজনায় উঠে বসেছিল বিছানায়। 150 বছর মানে প্রায় 6টা প্রজন্ম। 6টা প্রজন্ম ধরে ইতন্ডায় ছেলের হাতে প্রতিটা বাবা খুন হয়েছে। এটা বিশ্বাসযোগ্য? থানা পুলিশ কিচ্ছু হয়নি? দেখ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। খুনি যে হয়েছে তেমন নয়। এই যেমন তোর দাদু নাকি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তাকে আঁতুড়ে দেখতে আসার সময় দরজার চৌকাঠে পা আটকে পড়ে জ্ঞান হারিয়েছিলেন তার বাবা। তার সেই জ্ঞান আর কোনো দিনও ফেরেনি। তার মানে তোর দাদু নিজের বাবাকে হত্যা করলেন না ঠিকই, কিন্তু মৃত্যুর কারণ তো হয়েছিলেন, বাবা বলেছিলেন। মা বাবার কথায় সায় দিয়েছিলেন, তোর বাবা ঠিকই বলছেন। বাবা মার দিকে একবার তাকিয়ে নিয়ে ওকে বলেছিলেন, থাকো গোপাল চৌধুরী হলেন প্রচণ্ড স্বৈরাচারী ধরনের মানুষ। নিজেদের বংশের এই অভিশাপ তিনি একটু বড় হতেই জানতে পারেন। তখনই তিনি সিদ্ধান্ত নেন পুত্র সন্তান তিনি কিছুতেই জন্ম দেবেন না। বাবা একটু ইতস্তত করে বললেন, গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ তো এখন এদেশে অপরাধ হয়েছে, আগে তো জানা যেত না। তোর মায়ের আগে 2 বার পুত্র সন্তান হয়েছিল ওনার। মা এবার একটু বিব্রত হয়ে বলেছিলেন, এসব কথা থাক বরং। কিন্তু বাবা বলেছিলেন, না দেবযানী, অর্ক বড় হচ্ছে, সত্যিগুলো ওর জানা দরকার, না হলে নিজের মনে ও অন্য কিছু কল্পনা করে নেবে, ক্ষোভ বাড়তে থাকবে। তারপর বাবা অর্কর দিকে তাকিয়ে বলেছিলেন, ওই 2টো বাচ্চাই 1 বছর বয়সের আগেই হঠাৎ জ্বরে মারা যায়। নিজের বাবাই ওদের মেরে ফেলেছিল? অর্ক বিস্ফারিত চোখে বলেছিল। বাবা আমতা আমতা করছিলেন, সেটা জানি না, কোনো প্রমাণ তো নেই। তারপর তোর মা জন্মায়, কিন্তু তাতেও ওর মৃত্যু ভয় যায়নি। সারাক্ষণ তিনি ভয়ে কাঁটা হয়ে থাকেন তান্ত্রিকের সেই অভিশাপ যদি কন্যার কাছ থেকেই আসে, কিংবা যদি আসে নাতির কাছ থেকে। তাই তিনি আমাদের কারুর সাথে যোগাযোগ রাখেন না, বুঝলি?
অর্ক পুরোটা শুনে সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল। সামান্য একটা কাকতালীয় কুসংস্কারের শিকার হয়ে কেউ নিজের সন্তানকে মেরে ফেলতে পারে? তারপর এই দীর্ঘ 25টা বছর নিজের মেয়ে নাতিকে না দেখে থাকতে পারে? এত আত্মপ্রেম, এত স্বার্থপরতা! শঙ্কর দাদু হঠাৎ বললেন, এসে গেছি অর্ক, নেমে এসো। অর্ক চমকে উঠে দেখল ওরা কখন যেন পৌঁছে গেছে ইতন্ডার জমিদার বাড়িতে। শঙ্কর দাদু রিকশা থেকে নেমে তাকিয়ে আছেন ওর দিকে। ও তাড়াতাড়ি নেমে সামনে তাকাতেই যে বাড়িটা দেখতে পেল, তেমন বাড়ি আজ অবধি ও শুধু ভূতের সিনেমাতেই এতদিন দেখেছে। একটা বিশাল বড় প্রাসাদ, কোনো কালে হয়তো সাদা বা ওই জাতীয় কোনো রং ছিল, এখন আর বোঝা যায় না। অন্তত 300 বছরের প্রাচীন শরীরে থাবা বসিয়েছে নির্মম জরা। জায়গায় জায়গায় ইট ফেটে মাথা তুলেছে মোটা মোটা অসত্যের ঝুড়ি। নানা রকম গাছের পাতা যেন গিলে খাচ্ছে গোটা বাড়িটাকে। অর্ক হাঁ করে দাঁড়িয়ে রইল। এই তাহলে ইতন্ডার রাজবাড়ি? ওর মা এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী, অথচ সেই একমাত্র উত্তরাধিকারী থাকো গোপাল চৌধুরীর জীবদ্দশায় আসার কোনো অধিকার নেই। চলো অর্ক, ওই দেখো তোমার দাদু দাঁড়িয়ে রয়েছেন, শঙ্কর দাদু বলে উঠলেন। সাদা দামি পাথরের চওড়া সিঁড়ি গাড়ি বারান্দার পাশ দিয়ে উঠে গেছে দালানে। সেখানে মোটা মোটা থামের মাঝে ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি পরে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছেন, তাকে দেখেই মার অ্যালবামের পুরনো ছবিগুলোর কথা মনে পড়ে গেল অর্কর। ইনিই তবে সেই থাকো গোপাল চৌধুরী, যার তীব্র আপত্তি সত্ত্বেও শুধু মাতৃ আজ্ঞা পালনে অর্ক এসেছে এ বাড়িতে। কিন্তু এর যা মৃত্যু ভয়, ইনি কি আদৌ অর্কর সাথে কোনো বাক্যালাপ করবেন? দাদু বললেন, তোমাকে আমি সূর্যনারায়ণ বলেই ডাকব। অর্ক একটু অবাক হলো। সূর্যনারায়ণ কেন? তোমার জন্ম সংবাদ পেয়ে আমি ওই নামটাই পছন্দ করে আমাদের কুলজ্যোতিষী বৈদ্যনাথ শাস্ত্রী মশাইয়ের অনুমোদন নিয়ে পাঠিয়েছিলাম। দাদু গম্ভীর গলায় বললেন, কিন্তু নামটা বোধহয় বড্ড সেকেলে, তাই তোমার বাবা মা রাখার প্রয়োজন মনে করেননি। দাদুর কথা শুনতে শুনতে অর্কর মনে হলো দাদুর গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। ও এর আগে কোনোদিনও ফোনেও কথা বলেনি দাদুর সাথে। মা রিসিভার চেপে ধরে কথা বলার সময় যা একটু অস্পষ্ট শুনতে পেয়েছে, সেই জন্যই কি চেনা লাগছে? ও বলবে না করেও বলে ফেলল, অর্ক মানেও তো সূর্যই। দাদু সামান্য মাথা হেলিয়ে চুপ করে গেলেন। এখানে দাদু একাই থাকেন, সঙ্গে থাকে কদলি পিসি বলে একজন সারাক্ষণের রাঁধুনি আর অনন্ত কাকা। অনন্ত কাকা বাজার দোকান আর দাদুর দেখভাল করে। এই এত বড় বাড়ি 3টি মাত্র প্রাণীর বসবাসে খাঁ খাঁ করার কথা, কিন্তু করে না, কারণ গ্রামের বেশিরভাগ বয়স্ক মানুষই সকাল বিকেল এসে ভিড় জমান দাদুর দুধ সাদা দামি পাথরের লম্বা বারান্দায়। সেখানেই গল্পগুজব চলে। কেউ স্থানীয় স্কুলের প্রাক্তন শিক্ষক, কেউ গ্রামের বৃদ্ধ চিকিৎসক, কেউ আবার প্রাক্তন পোস্টমাস্টার। জমিদার বাড়ির আয় এখনও ভালোই, বেশিরভাগটাই আসে ব্যাংকের জমানো টাকার সুদ থেকে। এছাড়া পুকুরের মাছ, বাগানের সবজি, এসবও অগাধ। এই বাড়ির দোতলায় রয়েছে একটা ঝোলা বারান্দা, সেখানেই এখন বসে রয়েছে অর্ক। ইতন্ডা গ্রামে ও এসেছে গতকাল বিকেলে, আর আজ সকালেই গ্রামের অনেকটা ও চষে ফেলেছে। সে এক কাণ্ড। সকালে যখন রেডি হয়ে ও বেরোচ্ছিল, হন্তদন্ত হয়ে বৈঠকখানায় ঢুকেছিলেন শঙ্কর দাদু। ওকে দেখে বলেছিলেন, কোথায় যাচ্ছ অর্ক? এই একটু গ্রামটা বেরিয়ে আসি, অর্ক বলেছিল। দাদুর সঙ্গে তখনও ওর সেভাবে দেখা হয়নি। আগের দিন ওকে আসতে দেখে দালান থেকে নিম্নকণ্ঠে কাউকে কিছু নির্দেশ দিয়েই সরে গিয়েছিলেন দাদু। রাগে গা রিরি করে উঠেছিল ওর। এই কি আতিথেয়তার ছিরি! ওর জন্য নির্দিষ্ট করা ঘরে সব পরিপাটি সাজানো ছিল, নৈশ ভোজেও ছিল এলাহি আয়োজন।
তবু রাতে মাকে ফোন করে দু কথা শুনিয়ে তবে রাগ পড়েছিল ওর। শঙ্কর সরকার লোকটা বেশ ভালো, দাদুর মতো নন। মার কাছে কথায় কথায় শুনেছিল ওর জীবনটা নাকি বেশ দুঃখের। স্ত্রী অনেক দিন আগে হঠাৎ আত্মহত্যা করেছিলেন। ছেলে তখন একেবারেই ছোট। সেই ছেলেও নাকি বড় হয়ে পখে গেছে, তেমন কোনো যোগাযোগও রাখে না। সকালে ও গ্রাম বেড়াতে যাচ্ছে শুনে শঙ্কর দাদু খুশিই হয়েছিলেন। বেশ, ঘুরে এসো, তবে সন্ধ্যার আগেই ফিরে এসো। এমনিতেই আজ শাস্ত্রীমশাই আসবেন তোমাকে দেখতে, আর তাছাড়া দিনকাল এখানে ভালো নয়, রাতের বেলা প্রায়ই ডাকাতি শুরু হয়েছে। শঙ্কর দাদুর কথা শুনে ও বলেছিল, ডাকাতি এই গ্রামে? হ্যাঁ, সামন্তবাড়ি আর বসুবাড়িতে গত 2 মাসে হয়ে গেছে। পুলিশ এসে তদন্তও করল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শঙ্কর দাদু পরক্ষণেই প্রসঙ্গ পাল্টে ফেলে বলেছিলেন, ভালো কথা, দাদুর সাথে বন্ধুত্ব হলো? বন্ধুত্ব? নিজের নাতি এই প্রথম বাড়িতে এলো, অথচ কাল রাতে দাদু ওর সাথে গল্প তো দূর, তেমন কোনো কথাই বললেন না। শুধু দূর থেকে অনন্ত কাকা আর কদলি পিসিকে ওর খেয়াল রাখার নির্দেশ দিয়ে ওপরে চলে গেলেন। হে আবার কি? যাই হোক, তারপর আজ সকালে ও দারুণ একটা মন্দির দেখে ফেলেছে ইতন্ডা গ্রামের বাইরের দিকে, আর সেই মন্দিরটা দেখতে গিয়েই ওর আলাপ হয়েছে বোধনদার সাথে। কদলি পিসি বলেছিল, অর্ক দাদাবাবু, আপনি প্রথমেই চলে যান কেশবাই চণ্ডীতলা মন্দিরে, তারপর না হয় ঘুরতে ঘুরতে গ্রামের ভেতরে ঢুকবেন। জমিদার বাড়ি স্পেশাল সেই রিক্সাও এসে হাজির হয়েছিল অর্কর জন্য। অর্ক প্রথমে না না করছিল, এই লাল মাটির দেশে পায়ে হেঁটে ঘুরতেই ও বেশি পছন্দ করে, কিন্তু অনন্ত কাকার ক্রমাগত আপত্তিতে ওকে রিক্সায় উঠতেই হয়েছিল। রিক্সা চালক ফণি ওকে প্রথমেই নিয়ে চলে গিয়েছিল একদম গ্রামের সীমান্তের দিকে, যেখানে সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে সরু কাঁচা রাস্তা চলে গেছে। সেখানে মন্দিরটা দেখে ও চমকে উঠেছিল। এ কি সাংঘাতিক মন্দির! এটা কি আদৌ মন্দির? অর্ক কাছে গিয়ে থমকে দাঁড়িয়েছিল। হ্যাঁ, ভালো করে দেখলে সুপ্রাচীন পোড়ামাটির ইটের মন্দিরটা চোখে পড়ে বটে, কিন্তু মন্দিরের উপরের ভাগটা এমন কেন? এমনভাবে একটা গাছ আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে, যেন মনে হচ্ছে মন্দিরটাই একটা গাছ হয়ে গেছে। এরকম কি করে হলো ফণি কাকা? কাউকে না পেয়ে অর্ক রিক্সাওয়ালা ফণিকেই জিজ্ঞাসা করেছিল, গাছটা এরকম ভয়ঙ্কর কেন? ফণি গামছা দিয়ে ঘাম মুছে উত্তর দিয়েছিল, এটাই তো কেশবাই চণ্ডীতলা মন্দির দাদাবাবু, আর ওটা পাকুড় গাছ। সেই যে সতীর শরীর এদিক ওদিক পড়েছিল, এখানে পড়েছিল সতীর কেশ। ভয়ানক জাগ্রত, ফি বছর মেলা বসে তো ওই জন্য। ফণি কপালে দুহাত তুলে প্রণাম ঠুকেছিল। অর্ক পায়ে পায়ে মন্দিরটার দিকে এগিয়ে গিয়েছিল। রিক্সাকে দাঁড় করিয়ে রেখে মন্দিরের পাশ দিয়ে পেছন দিকটা চলে গিয়েছিল গাছের গুঁড়িটাকে ভালো করে দেখার জন্য। আর তখনই একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এসেছিল, কি বুঝছো? অর্ক চমকে তাকিয়েছিল। প্রায় 300 বছরের পুরনো মন্দির, কেউ কোথাও কাছে পিঠে নেই, একটু গা ছমছম তো করেই। লোকটা দূরে একটা আধ ভাঙা পাথরের ওপর এমনভাবে বসেছিল যাতে মন্দিরের সামনে থেকে কেউ ওকে দেখতে না পায়। পরনে আধ ময়লা একটা পাজামা আর সবুজ গেরুয়া মেশানো একটা ফতুয়া। মুখে বেশ কয়েকদিনের না কাটা খোঁচা খোঁচা দাড়ি। চোখগুলো কেমন যেন তীক্ষ্ণ। না, এই দেখছিলাম আর কি। অর্ক উত্তরটা দিয়ে আবার গাছের দিকে মনোনিবেশ করে। কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরের নাম শুনেছ? লোকটা ফস করে একটা বিড়ি ধরিয়ে বলল। লোকটার গলাটা পুরুষালী হলেও সরু ধরনের, কেমন যেন কানে লাগে শুনলে। অর্ক আবার লোকটার দিকে তাকিয়েছিল। প্রথমে দেখে মনে হয়েছিল গ্রামের অর্ধশিক্ষিত লোক, এখন দেখছে তা নয়। ও ছোট্ট করে বলেছিল, শুনেছি আঙ্কর ভাটে একটা মন্দির আছে, তা প্রহম নাম।
তা প্রহম মন্দিরেও এই রকম গাছ মন্দিরটাকে গিলে খেয়েছে। আসলে আমাদের বীরভূমের ল্যাটেরাইট মাটি হলো খনিজে ভরা, জল পেলেই এই পাকুড়ের মতো গাছগুলো ইট আঁকড়ে ধরে। লোকটা বলতে বলতে কান খোঁচাচ্ছিল। কলকাতার ছেলে নাকি? হ্যাঁ, অর্ক বলেছিল। সল্টলেকে থাকি, আমার দাদুর বাড়ি এসেছি ঘুরতে। দাদুর বাড়ি কোন পাড়ায়? কোন পাড়ায় তা তো জানি না, ওই চৌধুরী বাড়ি আছে না, ওটাই, অর্ক বলেছিল। ওহ, থাকো গোপালের নাতি তুমি? লোকটা এবার টেরিয়ে তাকিয়েছিল। একটু পরেই অর্কর ভালো মতো আলাপ হয়ে গিয়েছিল লোকটার সাথে। লোকটা একটু অপরিষ্কার, কিন্তু বেশ জ্ঞানগম্যি আছে। হাঁটতে হাঁটতে বলেছিল, আমি পাশের গ্রামে থাকি, কিন্তু ফাঁক পেলেই ইতন্ডায় চলে আসি। এখানে প্রতিটা ধুলোর কণায় জমে আছে অনেক না জানা ইতিহাস, জমে আছে কালা পাহাড়ের আক্রমণের কথা। কালা পাহাড় এই মন্দির আক্রমণ করেছিলেন? অর্ক হাঁটতে হাঁটতে বলেছিল। বাংলার ছাত্র হলেও ইতিহাসে ওর আগ্রহ দুর্নিবার। হ্যাঁ, কালা পাহাড় শুধু আক্রমণই করেননি, মন্দিরের প্রাচীন অষ্টধাতুর বিগ্রহটা গুঁড়িয়ে দিয়েছিলেন। আর শুধু কালা পাহাড় কেন, বর্গিরা তো পুরো ইতন্ডাকেই প্রায় শেষ করে দিয়েছিল। অজয় নদীর পাশের বন্দর, বাণিজ্য সব। লোকটা বিড়ি ফুঁকতে ফুঁকতে বলেছিল। এখন এই ঝোলা বারান্দায় দাদুর পাশে বসে সকালের কথা ভাবতে ভাবতে কোথায় চলে গিয়েছিল অর্ক। হুঁশ ফিরল দাদুর ডাকে। সূর্যনারায়ণ, প্রণাম করো। বৈদ্যনাথ শাস্ত্রী মহাশয়, এরা আমাদের পরিবারের বংশানুক্রমিক কুলজ্যোতিষী। অর্ক চমকে তাকিয়ে দেখল দাদুর চেয়েও অনেক বেশি বয়স্ক এক ভদ্রলোক কখন যেন এসে বসেছেন পাশের চেয়ারটায়। দীর্ঘাঙ্গ নন একেবারেই, ছোটোখাটো চেহারা, মাথায় ধবধবে সাদা চুল পাতলা হয়ে এসেছে, ফতুয়ার ফাঁক দিয়ে উঁকি মারছে উপবিত। চোখের দৃষ্টিটা বেশ অন্তর্ভেদী ধরনের, মনে হয় যেন গিলে নিচ্ছেন অন্তরের সব কথা। অর্ক প্রণাম করতে শীর্ণ হাত ওর মাথায় রেখে আশীর্বাদ করলেন বৈদ্যনাথ শাস্ত্রী। সুখী হও, কর্মবীর হও। তারপর দাদুর দিকে তাকিয়ে বললেন, তুমি কি ওকে সব খুলে বলেছ থাকো গোপাল? অর্ক লক্ষ্য করল দাদু তৎক্ষণাৎ গম্ভীর হয়ে গেলেন। মাথা নেড়ে বললেন, না, কিছুই বলিনি। এটাই তো ভুল করছো তুমি। বৈদ্যনাথ শাস্ত্রী বললেন, তোমাকে তো কবেই বলেছি আমি, ওর থেকে তোমার ক্ষতি সাধন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওর কুষ্ঠি পরিষ্কার, তাতে মহাপাতকী হওয়ার কোনো উল্লেখ নেই। দাদু যেন আরও নুয়ে পড়লেন। আস্তে আস্তে বললেন, তবে আপনিই বলুন। বৈদ্যনাথ শাস্ত্রী কিছু বলার আগেই অর্ক ফস করে বলে ফেলল, আমি সব জানি। বৈদ্যনাথ শাস্ত্রী একটু চমকে গেলেন। দাদুও দ্বিধাগ্রস্তভাবে তাকালেন ওর দিকে। শাস্ত্রীমশাই বললেন, কি জানো তুমি? অর্ক গড়গড়িয়ে বলে গেল বাবার থেকে শোনা ঘটনাটা। শেষে দাদু আছেন দেখে একটু শ্লেষ মাখিয়ে দিতেও ছাড়ল না। আমার এটাই আশ্চর্য লাগে, একজন শিক্ষিত মানুষ কি করে এই সব কুসংস্কারে বিশ্বাস করে নিজের মেয়ের সাথে পর্যন্ত দেখা করেন না। দাদুর চোখের পাতা যেন সামান্য কেঁপে উঠল। গম্ভীর রাশভারী মানুষটা কোনো কথা না বলে মুখ ফেরালেন বৈদ্যনাথ শাস্ত্রীর দিকে। শাস্ত্রীমশাই সেই স্মিত মুখেই বললেন, দেখো সূর্যনারায়ণ, মানুষ মাত্রেই তো ভুল করে, তোমার দাদুও করেছেন। আসলে মৃত্যু ভয় ওকে জড়সড় করে রেখেছিল, না হলে তোমাদের সাথে এত বছর কোনো দেখা সাক্ষাৎ করেননি। এতে কি ওর নিজের কষ্ট হয়নি বলো? তুমিই তো ওর একমাত্র উত্তরাধিকারী। সেই কবে উনি নিজের উইল করে ফেলেছেন? অর্ক বলল, না, কষ্ট হয়নি। বাবা আমাকে বলেছেন, ছেলে থাকলে কিছু ঘটার তবু ওর আশঙ্কা থাকতো। আমার মা একমাত্র মেয়ে, আমি একমাত্র নাতি, আমরা কি করলাম? আর তাছাড়া, বলতে বলতে ও ঈষৎ উত্তেজিত হয়ে উঠল, সেসব না হয় আগে করেছেন, আমাকে তো মা এবার ওর শরীর খারাপ শুনে জোর করে পাঠালেন।
তখনও উনি বারণ করছিলেন যাতে আমি না আসি। সম্পত্তিই কি সব? দাদুর কোনো স্নেহ ভালোবাসা কোনো দিন পেলাম না, শুধু সম্পত্তি সেই দুঃখ ভুলিয়ে দেবে? আসলে তুমি এমন সময় এসেছ। বৈদ্যনাথ শাস্ত্রী বলতে যাওয়ার আগেই দাদু থামিয়ে দিলেন। থাক শাস্ত্রী মশাই ওসব কথা, আপনি ওর হাতটা একটু ভালো করে দেখে ভাগ্যটা নির্ধারণ করে দিন বরং। কুষ্ঠিতে তো সব জানা যায় না। আমার ভাগ্য আমি নিজেই নির্ধারণ করি। অর্ক এবার আর রাগ সামলাতে পারল না। আপনি কুসংস্কারের ডিপো হলেও আমি নই দাদু। দাদু কেমন ঝিমিয়ে গিয়েছিলেন। এখন যেন একটু ধড়মড় করে উঠে বলার চেষ্টা করলেন, কুসংস্কার নয় সূর্যনারায়ণ, ছেলের হাতে মারা যাওয়ার ব্যাপারটা কুসংস্কার বলতে পারো, কিন্তু শাস্ত্রীমশাই তন্ত্রসিদ্ধ মহাপুরুষ, ওর কথা ফলবেই। উনি আজ অবধি যাকে যা ভবিষ্যৎবাণী করেছেন অভ্রান্তভাবে মিলেছে সব। উনি আরও একটি ভবিষ্যৎবাণী করেছেন। অর্ক আরও উত্তেজিত হয়ে বলতে যাচ্ছিল, এসব বুঝরু কি আমি মানি না? কিন্তু হাত নেড়ে ওকে মাঝপথে থামিয়ে দিলেন বৈদ্যনাথ শাস্ত্রী। বললেন, ভীমরাত্রি কাকে বলে তুমি জানো? অর্ক ভ্রু কুঁচকে চুপ করে গিয়েছিল। কাল রাত্রি শুনেছে, কিন্তু ভীমরাত্রিটা কি বস্তু? বৈদ্যনাথ শাস্ত্রী আবার ব্যগ্রভাবে প্রশ্ন করলেন, ভীমরতি কথাটা শুনেছ কি? হ্যাঁ, ভীমরতি তো বুড়ো বয়সে কোনো বোকা বোকা বা হাস্যকর কাজ করলে বলে। অর্ক বলল, ভীমরতি কথাটা এসেছে ভীমরাত্রি থেকে। ভীম মানে ভীষণ আর রতি মানে রাত্রি। শাস্ত্রীমশাই চোখ বন্ধ করলেন। মানুষের জীবনের ৭৭তম বছরের ৭ম মাসের ৭ম রাতকে বলে ভীমরাত্রি। পুরাণ অনুযায়ী ওই রাতে মানুষের জীবনে একটা ভীষণ রকম পরিবর্তন আসে। কখনো সে শিশুর মতো অবোধ হয়ে যায়, আবার কখনো কাণ্ডজ্ঞানহীন যুবকের মতো নির্বোধ আচরণ করতে শুরু করে। তাই আমরা বলি বুড়োর ভীমরতি হয়েছে, বুঝেছ? অর্ক মাথা নাড়ল। তোমার দাদু বংশানুক্রমিক ওই অভিশাপের হাত থেকে বেঁচে গেছেন, খুব আনন্দের কথা, কিন্তু তোমার দাদুর অদৃষ্টে ভীমরাত্রিতে অন্য এক মারাত্মক ফাঁড়া আছে। সেই ফাঁড়া পার হওয়া খুব দুঃসাধ্য ব্যাপার। বৈদ্যনাথ শাস্ত্রী বললেন, আগামী পরশু তোমার দাদুর জীবনের সেই ভীমরাত্রি। বুঝতেই পারছো, এ নিয়ে উনি নিজে তো বটেই, আমরাও কতটা উদ্বিগ্ন হয়ে রয়েছি। সেই জন্যই এই সময় তোমাকে উনি আসতে বারণ করেছিলেন, আর কোনো কারণ নেই। অর্ক বলল, এই মন্দিরটা পুরো বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দিরের মতো। মাধ্যমিক দিয়ে বিষ্ণুপুর ঘুরতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। মোবাইলের ক্যামেরাটা বের করলো, দেখি একটা ছবি তুলে রাখি। বোধনদা মন্দিরের সামনেই দাঁড়িয়েছিল। হাতে সে একটা আখ নিয়ে এসেছিল। সেটা কিছুটা করে চিবোচ্ছিল, কিছুটা করে ছিবড়ে থুথু করে মাটিতে ফেলছিল। বলল, এহে, এই অবস্থায় ছবি তুললে? আরে তুমি তো গৌণ, হেসে বলল অর্ক। মন্দিরের পাহারাদার টাইপ লাগছে তোমায়। হা হা হা। এই ছবিটার ক্যাপশন হওয়া উচিত, ইতন্ডায় ছোট বিষ্ণুপুর, সামনে দাঁড়িয়ে অবোধ মজদুর। বোধনদা হাসতে হাসতে বলল, এটা কিছুটা বিষ্ণুপুরের আদলে, পুরোটা কিন্তু নয়। বিষ্ণুপুরের মতো এর মধ্যিখানে কোনো চূড়া নেই। দেখো, এটা এখানকার আরেক পুরনো মন্দির, হরকা কালী মন্দির বলে এটাকে। হরকা বান শুনেছি নদীতে, অর্ক বলল। অর্ক আজ গ্রামের ভেতরটা ঘুরে দেখছিল। এই বোধন বলে লোকটাকে ওর বেশ পছন্দ হয়ে গেছে। ভাবগতিক কিছুই বোঝা যায় না। সেদিন বলে রেখেছিল আজ ঘুরতে বেরোবে, কোথা থেকে ভোজবাজির মতো যেন হাজির হলো। হরকা এসেছে হাড়কাটা থেকে। ২-২৫০ বছর আগে এখানে সাংঘাতিক সব ডাকাত থাকতো, তারা সব সাধনাও করত। তাদের বলতো হাড়কাটা ডাকাত। তারাই এই মন্দিরটা তৈরি করেছিল। এই মন্দির নিয়ে অনেক রোমহর্ষক ঘটনাও আছে, আর একদিন বলবো ক্ষণ। সব সাধনা? অর্ক মনে মনে ভাবল, যে তান্ত্রিক দাদুর পূর্বপুরুষ ওই নিত্যবিনোদ চৌধুরীকে অভিশাপ দিয়েছিলেন,
তিনিও কি তাহলে আসলে ডাকাত ছিলেন? বোধনদা বলল, তারপর দাদুর সঙ্গে ঝামেলা মিটেছে? অর্ক বেজার মুখে বলল, ধুস, আমার মেটানোর কোনো ইচ্ছেই নেই। এই সপ্তাহটা থাকবো, তারপর ব্যাক টু কলকাতা। মা জোর করেছিলেন বলে এসেছিলাম, সে পাঠ চুকে বুকে গেছে। যাওয়ার আগে ভালো করে ঘুরে দেখে যেও। তোমরা সব বড়লোকের ছেলে, কলকাতার জল হাওয়ায় মানুষ, এই গণ্ডগ্রামে তো বারবার আসতে ইচ্ছে করবে না। বোধনদা বলল, থাকো গোপাল চৌধুরীর ওই জমিদার বাড়িতে নাকি অনেক ব্রিটিশ আমলের সোনার পয়সা আছে, সেসব দেখে যেও। কেন, তোমাকে কিছু দেখায়নি তোমার দাদু? না তো। সে কি গো, সব দেখে শুনে নাও। তুমি হলে একমাত্র বংশধর, দাদু কি রেখে যাচ্ছে জানবে না? বোধনদা একটা বিশ্রী ঢেকুর তুলে বলেছিল। এমনিতে অর্কর এই বোধনকে খারাপ লাগে না, কিন্তু কেন জানে না এই বৈষয়িক কথাটা শুনতে ওর ভালো লাগলো না। কিন্তু ও আর কথা বাড়ালো না এই নিয়ে। হঠাৎ ওর মনে পড়ে গেল, আজ তো বৃহস্পতিবার। আজকের দিনটা পেরোলেই দাদুর সেই কি একটা ফাঁড়া আছে। শাস্ত্রীমশাই ওকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছেন। ও কিছুক্ষণ এদিক সেদিক কথা বলে বোধনদার থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। সেদিন শাস্ত্রীমশাইয়ের মুখে সব কিছু শুনে ওর বিরক্তি লেগেছিল। মনে হয়েছিল অলৌকিকত্ব, কুসংস্কার এদের জীবনে এমনভাবে জাঁকিয়ে বসেছে যে কেউ চেষ্টা করলেও এদের তা থেকে মুক্ত করতে পারবে না। অলৌকিকত্ব, বুজরুকি এদের যুক্তিবোধকে ঘুম পাড়িয়ে রেখেছে। অর্ক বাড়িতে ঢুকে বেজার মুখে বলল, ও কদলি পিসি, কই গেলে গো? খেতে দাও, আমি হাত ধুয়ে খাওয়ার ঘরে বসছি। কদলি পিসি হন্তদন্ত হয়ে নিচের ভাড়ার ঘর থেকে বেরিয়ে এলো। এই তো ছোট দাদাবাবু এসে গেছে। আমরা তাই তখন থেকে ভেবে ভেবে সারা হচ্ছি, দুপুর 3টে বাজতে চলল, খাবে কখন? মন্দির ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল। অর্ক হাত মুখ ধুয়ে খেতে বসতে যাচ্ছিল। দাদু কোথায়? উনি নিজের ঘরে। আজ ওর শরীর খারাপ, কিছু খাবেন না, দরজা বন্ধ করে শুয়ে আছেন। শরীর খারাপ না ছাই, অর্ক মনে মনে ভাবল। কুসংস্কারে বিশ্বাস করে এখন মরে যাওয়ার ভয়ে ঘরে ঢুকে রয়েছে, যত সব। কদলি পিসি ভাত বাড়তে বাড়তে নিচু গলায় বলল, আচ্ছা, তুমি নাকি হরকা কালী মন্দিরে শেখরের সাথে কথা বলছিলে? শেখর? সেটা আবার কে? অর্ক প্রথম গ্রাস মুখে পুরে বলল, আমি তো বোধনদার সাথে গিয়েছিলাম। ওই তো, ওই বোধনেরই ভালো নাম শেখর। কদলি পিসি আরও ঝুঁকে এলো, ওর সাথে একদম মিশো না, শঙ্কর জ্যাঠার ছেলে তো। শঙ্কর জ্যাঠা মানে? কোন শঙ্কর জ্যাঠা? অর্ক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, দাদুর বন্ধু শঙ্কর দাদু, পাশের বাড়িতেই যিনি থাকেন? ওর সঙ্গে সঙ্গে মনে পড়ল মাও এই শেখরদার গল্প করেছিলেন। ছেলেটা নাকি ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর বকে যায়। হ্যাঁ, তবে আর বলছি কি? কদলি পিসি প্রায় ফিসফিসিয়ে বলল, শেখর খুব বাজে ছেলে, বাপের সঙ্গে সম্পর্ক রাখে না, বাজে দলে মেশে, পুলিশের নজর আছে ওর ওপর। থাকে ইতন্ডার বাইরের একটা গ্রামে। কি করে তোমার সাথে আলাপ হলো এটাই তো আমরা ভেবে অবাক হয়ে যাচ্ছি। কপালে হাত দুটো তুলে নমস্কার করল কদলি পিসি। অমন দেবতুল্য মানুষের কি বাজে ছেলে, ছ্যা ছ্যা। অর্ক খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসেও বিস্ময় ভাবটা মুছতে পারছিল না। বোধনদা তো ওকে একবারও বলল না যে ওই শঙ্কর দাদুর ছেলে, অথচ বোধনদা খুব ভালো করে জানে যে অর্ক থাকো গোপাল চৌধুরীর নাতি। থাকো গোপাল প্রায় 3 ঘন্টা ধরে শুয়েছিলেন, কিন্তু চোখে এক ফোঁটা ঘুম আসছিল না। থেকে থেকে গলা শুকিয়ে যাচ্ছিল, উসখুস করছিলেন তিনি। অনন্ত রোজকার মতো আজও বাইরের দালানে শুয়ে আছে। এর মধ্যে 2বার এসে সে কর্তামশাইকে দেখে গেছে। সকাল থেকে তারও চিন্তা কিছু কম হয়নি, বিলক্ষণ বুঝতে পারছেন থাকো গোপাল। থাকো গোপাল টেবিল থেকে হাত ঘড়িটা তুলে সময়টা দেখলেন, 11টা বেজে 10 মিনিট। তিনি আবার শাস্ত্রীমশাইয়ের কথাগুলো মনে করার চেষ্টা করলেন।
আজই তার ৭৭ বছরের ৭ম মাসের ৭ম রাত্রি, কিন্তু সেই রাত্রি এখনকার মতো রাত 12টায় শেষ নয়। ভীমরাত্রি মানা হতো পুরনো দেশি একক প্রহরে। ঘুম যখন আসছেই না, থাকো গোপাল অন্ধকারে শুয়ে শুয়ে শাস্ত্রী মশাইয়ের শিখিয়ে দেওয়া অনুযায়ী হিসেব করার চেষ্টা করতে লাগলেন। শাস্ত্রী মশাই বলেছিলেন অষ্টপ্রহর মানে 1 দিন, তার মানে 1 প্রহর হলো গিয়ে 3 ঘন্টা। তুলসীদাস তো লিখেই গিয়েছেন, প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী। প্রহর ব্যবস্থায় দিন আরম্ভ হতো সকাল 6টায় আর রাত সন্ধে 6টা। তার মানে তার জীবনের ভীমরাত্রি শুরু হয়েছে সন্ধেবেলাতেই, আর তা শেষ হবে গিয়ে ভোর 6টায়। থাকো গোপাল আবার ঘড়ি দেখলেন, রাত 12:30, আর 5.5 ঘন্টা কাটলেই জীবনের এই ভাঁড়া থেকেও তিনি মুক্ত হবেন। সব যখন কেটেছে, এটাও কেটে যাবে, ঠিক কেটে যাবে। নিজের মনেই নিজেকে প্রবোধ দিতে দিতে বিছানা ছেড়ে উঠলেন তিনি। একটু বাথরুমে যাবেন। ঘর থেকে বেরিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা অনন্তকে আর জাগালেন না থাকো গোপাল। থাক, ঘুমোচ্ছে ঘুমোক। বাইরে আজ পূর্ণিমা, চাঁদের আলো ঝকঝক করছে চওড়া দালানে। থাকো গোপাল ধীর গতিতে হাঁটতে লাগলেন বাথরুমের দিকে। মুখে তার প্রসন্ন হাসি। গত 150 বছরে ইতন্ডার কোনো পুরুষ যা পারেননি, তিনি তা করে দেখিয়েছেন। নিজের বুদ্ধি প্রয়োগ করে জীবনটাকে এত দীর্ঘায়িত করেছেন তিনি। হ্যাঁ, এতে হয়তো নিজের মেয়ে, জামাই, নাতি, সর্বোপরি স্ত্রীর কাছে চরম স্বার্থপর হিসেবে প্রতিভাত হয়েছেন। সুকুমারীর চোখে মৃত্যুশয্যাতেও তিনি একরাশ ঘৃণা দেখেছিলেন। শেষ কয়েক বছর ভালো করে কথাই বলেনি সে। চাঁদের নরম আলোয় দালানে থাকা মেহগনি কাঠের আসবাবগুলো কেমন যেন রহস্যময় দেখাচ্ছে। প্রতিটা চেয়ার টেবিলকে মনে হচ্ছে যেন জ্যান্ত কোনো প্রাণী। সেদিকে দেখতে দেখতে থাকো গোপালের হঠাৎ মনে হলো, আচ্ছা, সুকুমারী কি কিছু আঁচ করেছিল, বিশেষত দ্বিতীয় বাচ্চাটার মৃত্যুর পর? থাকো গোপালের এত বছর পরেও মুখে চিন্তার ছাপ পড়ল। না, তা সম্ভব নয়। সেই বেদেটার খোঁজ অনন্ত ছাড়া কেউ জানত না, আর অনন্ত মরে গেলেও বিশ্বাসঘাতকতা করার লোক নয়। থাকো গোপাল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নাতির চোখেও নিজের প্রতি সেই শ্রদ্ধা তিনি এই কয়েকদিনে দেখেননি, কিন্তু কেউ কেন তার দিকটা বোঝে না? সবার ওপরে তো তার নিজের জীবন, নিজের চাহিদা, আর প্রথম দুটো অন্যায়ের অপরাধ বোধের জন্যই তো সুকুমারী চলে যাওয়ার পর কন্যা দেবযানীর প্রতি তিনি অতটা কঠোর হতে পারেননি, শুধু দূরে সরিয়ে দিয়েছেন মাত্র। আর তাছাড়া নিজে বাঁচতে গিয়ে এই অভিশাপটাকেও তো তিনিই শেষ করলেন। ত্রান্তিক তো বলেই গিয়েছিলেন, অপুত্রক জমিদার হলে তবেই অবসান হবে এই অভিশাপের। এটা কি ভালো কাজ নয়? বাঁ চোখের পাতাগুলো তীর তীর করে কেঁপে উঠল থাকো গোপাল বাবুর। ঘর ছেড়ে আসার সময় পাতলা চাদরটা গায়ে জড়িয়ে নিলেই হতো, কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। বাথরুমে ঢুকতে ঢুকতে থাকো গোপাল ভাবলেন, যতদিন শক্ত সমর্থ আছেন এভাবেই নিজের শর্তে বাঁচবেন। কে কি ভাবল সেই ভয়ে নয়। কোনো দিনও কারুর পরোয়া করেননি, আজও করবেন না। বাথরুমে ঢোকার সময় থাকো গোপাল অন্যমনস্ক ছিলেন, তাই না হলে দেখতে পেতেন বাথরুমের পাশেই দাঁড়িয়ে থাকা প্রায় 1 মানুষ লম্বা ব্রোঞ্জের স্ট্যাচুটার পেছনের জমাট অন্ধকারটা কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে। কি যেন প্রবলভাবে নড়াচড়া শুরু করেছে সেখানে। বাথরুম থেকে বেরোনোর পর থাকো গোপাল আর সময় পেলেন না। ঠিক রাত 12:35 তার নিঃশ্বাস হঠাৎ বন্ধ হয়ে এলো। প্রাণপণে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করতে করতে তিনি টের পেলেন একজোড়া লোহার মতো হাত পেছন থেকে বজ্র মুষ্টিতে চেপে ধরেছে তার গলা। জ্ঞান হারাতে হারাতে
এক মুহূর্তের জন্য তিনি টের পেলেন চারপাশে চাপা ফিসফিসানিতে চলাফেরা করছে কয়েকজন। সেদিন রাতে ইতন্ডার জমিদার বাড়িতে ডাকাত পড়ল। নৃশংসভাবে নিজের জীবনের ভীমরাত্রিতে খুন হলেন ঠাকুরগোপাল চৌধুরী। অর্ক শুয়েছিল অন্যদিকের মহলে। সকাল অবধি ও কিছুই টের পায়নি। তার কারণ ডাকাতরা গোটা বাড়ির কোনো জায়গায় লুট করেনি, শুধু তছনছ করেছে ওর দাদুর ঘরটা। ঠাকুরগোপাল চৌধুরীর ঘরে পালঙ্কের পাশেই যে কারুকাজ করা দেরাজটা ছিল সেটা পুরো লণ্ডভণ্ড করা, জামা কাপড় ছাড়া তাতে আর কিছু নেই, এমনকি ভেতরের ভলটাও হামুক করা। ঠাকুরগোপালের মৃতদেহটা পড়েছিল বাথরুমের সামনে। তিনি বোধহয় শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দিয়ে যাচ্ছিলেন। তার গলায় নির্দয়ভাবে আড়াআড়ি ছুরির পোঁচ টেনে দিয়েছে ডাকাতরা। সারা শরীরে লড়াইয়ের ছাপ স্পষ্ট। দাদুর 40 বছরের পুরনো ভৃত্য অনন্তকে ঘরের সামনেই পাওয়া গেল, যদিও শক্ত দড়িতে তার হাত পা বাঁধা, মুখের মধ্যে গোঁজা একটা নোংরা ন্যাকড়া। কদলি পিসি এসে হাউমাউ করে খবর দেওয়ার পর থেকে গত 1 ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে। অর্ক দিশেহারা অবস্থায় ছুটে গিয়ে ডেকে এনেছে শঙ্কর দাদুকে। এসেছেন আরও কিছু প্রতিবেশী, সবার মুখেই বিস্ময়, অবিশ্বাস। অনন্তকে একটু ধাতস্থ করিয়ে বসানো হয়েছে বৈঠকখানায়, তবে তার আতঙ্ক এখনও কাটেনি। নিজের মনেই সে কিছু বিড়বিড় করে চলেছে, চোখ দিয়ে মাঝে মাঝেই গড়িয়ে পড়ছে জল। বাবা মা অর্কর ফোন পাওয়া মাত্র কলকাতা থেকে রওনা দিয়েছেন। দেবযানী সম্ভবত ভাবতেও পারেননি এতগুলো বছর ধরে যে কারণে ইতন্ডায় তার নিজের বাড়িতে আসাতে ছিল কঠোর নিষেধাজ্ঞা, আজ তার সম্পূর্ণ বিপরীত কারণে আসতে হবে তাকে। এত বছরের নিষেধাজ্ঞা তার ওপর আরোপিত ছিল যাতে ঠাকুরগোপাল বেঁচে থাকতে পারেন, আর আজ সেই মানুষটাই নেই। বৈদ্যনাথ শাস্ত্রী যখন এলেন তার কিছুক্ষণ আগেই পুলিশ এসেছে। শাস্ত্রীমশাই এসে কাউকে ডাকলেন না, ঠাকুরগোপালের দেহটা দেখতেও গেলেন না। শুধু শূন্য দৃষ্টিতে অস্ফুটে একবার বললেন, ভবিতব্য কে খণ্ডাবে। তারপর গিয়ে বসলেন বাইরের বাগানে। শান্তশিষ্ট পাড়া গাঁয়ে একটু কিছু ঘটলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেখানে এ তো খোদ জমিদার বাড়ি। গোটা ইতন্ডা গ্রাম এর মধ্যেই ভেঙে পড়েছে জমিদার বাড়িতে, তাদের শেষ জমিদারকে দেখবে বলে। পুলিশের কনস্টেবলরা অবশ্য তাদের কাউকেই ঢুকতে দিচ্ছে না। অর্ক যে শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে প্রথমবারের জন্য ঢুকেছিল এই অট্টালিকায়, তার নিচটায় দাঁড়িয়ে সবাই জটলা পাকাচ্ছে ইতিউতি। অর্ক বারান্দায় বসে বিহ্বলভাবে তাকিয়েছিল বাইরের বাগানের দিকে। ভেতরে ভেতরে কেমন যেন এক অপরাধ বোধ এসে কুড়ে কুড়ে খেতে শুরু করেছে ওকে। পুলিশের লোক ভেতরে ছবি তুলছে, সিজ করছে ঝপাঝপ। সেদিকে তাকিয়ে অর্কর মনে হলো, দাদুর এই মৃত্যুর জন্য কি পরোক্ষভাবে ও দায়ী নয়? দাদু তো বহুবার বারণ করেছিলেন ওকে আসতে। মানুষটা নিজের বাঁচার জন্য যাই করে থাকুন জীবনে, অর্কদের তো কোনো ক্ষতি করেননি। তিনি শুধু প্রাচীন এক বিশ্বাসের বশবর্তী হয়ে চেয়েছিলেন নিজের মতো করে জীবনটা বাঁচতে। অর্ক সেই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে জোর করে এখানে এসেই কি কাণ্ডটা ঘটালো? কিন্তু শাস্ত্রী মশাইয়ের সেই কথাটা ওর আবার মনে পড়ে গেল। অর্কর থেকে তোমার ক্ষতি সাধন হওয়ার কোনো সম্ভাবনাই নেই ঠাকুরগোপাল। শাস্ত্রী মশাই যাই বলে থাকুন, ছলছলে চোখে ও ভাবল ওই দায়ী দাদুর এই অবস্থার জন্য। এত বছর ও আসেনি, কিচ্ছু হয়নি। এবারও জোর করে না এলে কিছুই হতো না। স্থানীয় থানার ওসি স্বয়ং এসেছেন। তিনি এগিয়ে এসে অর্ককে বললেন, কাজের লোকেদের পালা চুকলে আপনাকে কটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ নিশ্চয়ই। অর্ক মাথা নাড়তে যাবে এমন সময় দেখতে পেল একটা কনস্টেবল দাদুর ঘর থেকে একটা জামার ছেঁড়া টুকরো তুলে নিয়ে আসছে। স্যার, এইটা ভিকটিমের হাতে ধরা ছিল, খুনিকে খামচে ধরতে গিয়ে ছিঁড়েছে মনে হচ্ছে স্যার। দূর থেকে জামার টুকরোটা দেখেই অর্ক কেমন স্থবির হয়ে গেল।
এই মেরুনের ওপর সবজেটে প্রিন্টের জামাটা যেন ওর বড্ড চেনা চেনা লাগছে। ওসি কি বললেন সেটা ওর কানে আর ঢুকল না, কারণ ততক্ষণে ও নিজের মোবাইলে গতকাল সকালেই হরকা কালী মন্দিরের সামনে তোলা ছবিটা খুলে ফেলেছে। ওর মস্তিষ্ক সম্ভবত অনেকক্ষণ ধরেই কিছু একটা বার্তা পাঠাতে চাইছিল, ও ঠিক ধরতে পারছিল না। এখন ও আর অপেক্ষা করল না, প্রায় উল্কার গতিতে ছুটে গেল বাড়ির ভেতরে। উদ্ভ্রান্তের মতো খুঁজতে শুরু করলো কদলি পিসিকে। পুলিশের লোকদের মাঝে ও চেঁচিয়ে ডাকতে লাগলো, কদলি পিসি, কদলি পিসি, কোথায় গেলে তুমি? কয়েকবার হাঁক ডাকের পর একতলার রান্নাঘর থেকে বেরিয়ে এলো কদলি। সে ভারাক্রান্ত মুখে চা বসিয়েছিল পুলিশদের জন্য। অর্ক ছুটে গেল ওর কাছে। এই ছবিটা দেখো তো, চিনতে পারছো একে? কদলি পিসি দেখে অস্ফুটে বলল, এই তো শেখর। অর্কও চিনতে পারছিল বোধনদা ওরফে শঙ্কর দাদুর ছেলে শেখরকে। সঙ্গে এও বুঝতে পারছিল দাদুর সঙ্গে প্রথম কথা বলার দিন কেন দাদুর কণ্ঠস্বর ওর খুব চেনা লেগেছিল। সেদিন সকালেই যে ও কেশবাই চণ্ডীতলায় শুনে এসেছিল সেই এক ও অভিন্ন পুরুষালী অথচ সরু কণ্ঠস্বর বোধনদার গলায়। দুজনের কণ্ঠস্বরে আশ্চর্য মিল। শুধু তাই নয়, অর্ক ব্যাক ক্যালকুলেশন করার কায়দায় হিসেব মেলাতে লাগলো মনে মনে। বোধনদার উড়নচণ্ডী চেহারাটার আড়ালে যেন লুকিয়ে আছে দাদুরই কাঠামোটা, সেই তীক্ষ্ণ চোখ, সেই রকমই গড়ন। ও আর কিছু ভাবতে পারছিল না। ছেঁড়া ছেঁড়া মেঘের মতো মাথায় ঘুরছিল দুঃস্বপ্নগুলো। শঙ্কর দাদুর স্ত্রীর আত্মহত্যা কি এই অবৈধ সন্তান জন্ম দেওয়ার অনুতাপের কারণে? দাদু কি জানতেও পারেননি নিজে একের পর এক শিশুপুত্র হত্যা করে বাঁচার চেষ্টা করলেও বাড়ির পাশেই তার পাপের চিহ্ন স্বরূপ বেড়ে উঠছে প্রকৃত হত্যাকারী? নিজের এই জারজ সন্তান সম্পর্কে নিশ্চয়ই তিনি অবহিতই ছিলেন না, থাকলে একেও বাঁচিয়ে রাখতেন না। আর শঙ্কর দাদুর স্ত্রীও বোধহয় সেই ভয়েই আসল সত্যিটা কোনো দিনও প্রকাশ করেননি। অর্ক মাথার দুপাশের রগ টিপে ধরল। দাদু কি কল্পনাতেও আন্দাজ করতে পেরেছিলেন একই রাতে অব্যর্থভাবে সত্যি হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সেই তান্ত্রিকের অভিশাপ আর তার নিজের নিয়তি? কদলি পিসি হাঁ করে অর্কর মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু ও আর কিছু বলল না। ক্লান্ত শরীরে সরে এলো রান্নাঘর থেকে। ইতন্ডার সুপ্রাচীন জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী ভগ্ন মনে হাঁটা দিল বাইরের দিকে। বিদ্যুৎ চমকের মতো ওর মনে হলো, নিত্য বিনোদ চৌধুরীকে দেওয়া 150 বছরের অভিশাপ কি আদৌ শেষ হলো? না, সেটা এখনও চলবে, ভবিষ্যতই উত্তর দেবে। শেষ হলো ভীমরতি। ফিরে আসবো আবার একটি এরকমই গল্প নিয়ে সাপ্তাহিক গল্পের আসরে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।